অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজে $350 কোটি দেবে বিশ্ব ব্যাংক। সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনারের সমর্থন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ 708 জন, খসড়া তালিকা প্রকাশ। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠাবে সরকার। প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ভারত গেল 12 টন ইলিশ, কেজি প্রতি দাম 1200 টাকা, রপ্তানি হবে আরও। গাজীপুরে আরও 5টি পোশাক কারখানা চালু, শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ থাকা 9টি। নতুন করে হয়নি কোনো শ্রমিক বিক্ষোভ। এবং ডিসির গাড়ির ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু নিহত, দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সহজ শর্তে বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্ব ব্যাংক। অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারে এই ঋণ সহায়তা দেওয়া হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বুধবার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে অর্থ সহায়তা দেবেন বলে জানান। বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংকের আরও সহায়তা চান। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ার জ্বালানি খাতে সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী চীন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আলাদা বৈঠকে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে ঐক্যমত্য হন ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিন বুধবারও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী চীন। একই সঙ্গে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় দেশটি। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এ আগ্রহের কথা জানান তিনি। ডক্টর ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেন ওয়াং ই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। এদিন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থার প্রধান ভলকার টুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। জাতিসংঘ সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত জানিয়েছেন ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত বলে মনে করেন শাহবাজ। সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানেডির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে সমর্থন জানান তিনি। ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার এবং নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও সভা করেন তিনি। এছাড়াও জাতিসংঘের সদর দপ্তরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। নেপালের জলবিদ্যুৎ নিয়েও কথা বলেন তারা। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠক হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকায় 708 জনের নাম রয়েছে। সকালে এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এ সংখ্যা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে হতে পাওয়া তথ্যের ভিত্তিতে শহীদদের এই খসড়া তালিকা করা হয়েছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজনের জন্য তালিকাটি 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আন্দোলনের শহীদদের কারো নাম বাদ পড়লে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে 25,000 ছাত্র জনতা আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। 105 জনের রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, রিপোর্ট পাবার পর প্রয়োজন হলে দেশের বাইরে পাঠানো হবে। আহতের চিকিৎসার বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক বলে উল্লেখ করেন এ কর্মকর্তা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, গেল 23 সেপ্টেম্বর থেকে চীনের মেডিকেল টিম 5টি হাসপাতালে 160 জন রোগী দেখেছেন। তাদের প্রতিবেদন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিনকে বহনকারী সরকারি গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত শিশুর মা ও 2 মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল 9টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামু দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারগোনা এলাকায় ঘটনাটি ঘটে। সড়কের বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি গাড়িটির। এতে ডিসির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও শিশুকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। আহত হয় 2 আরোহীও। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানজিমকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটির মাকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর শিশুটির পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। দুর্গাপূজা উপলক্ষে রপ্তানির প্রথম চালানে ভারতে গেল 12 টন ইলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে এই চালান পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ বাংলাদেশি মুদ্রায় 1180 টাকা মূল্যে রপ্তানি হচ্ছে। কাস্টম সূত্র জানায়, ইলিশের প্রথম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে C&F এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক। এর আগে ভারত অনুরোধে সরকার প্রথমে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে তা কমিয়ে 2420 টন নির্ধারণ করা হয়। এবার ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে দেশের 49টি প্রতিষ্ঠান। 12 অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত বিরোধে নিষ্পন্ন করতে এসিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ। রাজধানী নীলক্ষেতে ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জেলার সহকারী কমিশনারদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সহকারী কমিশনারদের কাজে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে স্বস্তি ফিরে আসবে। এ সময় দুর্নীতিমুক্তি ও জনবান্ধব হতে সহকারী কমিশনারদের আহ্বানও জানান ভূমি উপদেষ্টা।
তারা সমাজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আমি মনে করি যে সমাজের স্বস্তি এবং সমাজে যে টেনশন ভূমি রিলেটেড, এটা নিষ্পত্তি আপনার হাত দিয়ে হতে পারে। আপনি হচ্ছেন হাব অব দি সোসাইটি, আপনাকে ঘিরেই পুরো চাকাটা ঘুরছে। সুতরাং যদি হাব না থাকে তাহলে আর কিছু থাকবে না। যতগুলো স্পোক থাকুক না কেন, স্পোক এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে আপনারা এসি ল্যান্ড। এবার অন্য প্রসঙ্গ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ের চিন্তা করছে জামায়াতে ইসলামী। নিজেদের বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দল। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টে দিতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট। শুধু মূলধারার নয়, এর প্রভাব পড়ে বিভিন্ন ইসলামিক দলেও। দেশের স্বার্থে সবার মধ্যেই এখন এক প্ল্যাটফর্মে কাজ করার মনোভাব। দেশের সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে বিভিন্ন ঘরানার নেতা ও দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ইসলামী দলগুলা যেহেতু আমরা একটা আদর্শে লালন করি, আমরা সবাই কাছেই আমাদের আদর্শের খাতিরেই আমরা কাছাকাছি, এবং এটাকে কেউ মোর্চা বলুক, আন্ডারস্ট্যান্ডিং বলুক, যাই বলুক, এটা তাদের ব্যাপার। তা আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করে। এটা ধর্মীয় সংগঠনগুলো যেমন, অন্যান্য অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো, দেশের কমন স্বার্থ যেখানে আসবে সেখানে সবাইকে এক থাকতে হবে। এখানে যদি বিভক্তি আসে তাহলে কিন্তু দেশকে যারা ভালোবাসে না তারা এখান থেকে সুযোগ নেবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতারাও। অভ্যুত্থানের ফলাফল ধরে রাখতে হবে, যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী দলের মধ্যে ঐক্য সাধন করা। আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। রাজ্জাক অ্যাঙ্গেল থেকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা সাল ডিউ হলেও একটা জায়গায় আসবো, এটা ভালো হবে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেমন বলছেন এইভাবেই যদি বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। একসময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছি। তা আমরা সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি, এক সুরে এক স্বরে কথা বলতে পারি, এমনটা পরিবেচনা হয়। জাতিকে আলোর পথে আনতে জামায়াতকে আরও অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান কওমি ঘরানার জ্যেষ্ঠ আলেমরাও। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশের মানুষের অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তাকে অবিলম্বে ফেরত দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। দিল্লিতে বসে মামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলেও জানান তিনি। লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আঁচলের নিচে আপনি বসে আছেন, লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে, যে মানুষটিকে ফেলানি লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথার দিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই। বাংলাদেশের মানুষ সজাগ, তাই 2013 সালে যে চুক্তি করেছেন সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। গত কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সার্বিক পরিস্থিতি কি দেখছেন এখন, আর বৃষ্টির পানি নামতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন।
ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তথা গোপীনাথপুর এলাকায়। এই গোপীনাথপুর এলাকায় এটি আমি যেটা দেখাচ্ছি এটি কিন্তু একটু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা, এপাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে আটকা পড়ে আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীরা, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং এই অঞ্চলটি আবার একই সাথে কিন্তু এখানে চিকিৎসা প্রতিষ্ঠানও রয়েছে, সেই চিকিৎসা প্রতিষ্ঠানে সেবা দেওয়া হয় এবং একই সাথে কিন্তু এখানে প্রতিবন্ধীদেরও চিকিৎসা দেওয়া হয়। সেই প্রতিবন্ধীদের আবাসস্থলগুলোও কিন্তু আটকা পড়ে আছে, পানিতে নিমজ্জিত হয়ে আছে। পানিতে এই দুই দফা 2 সপ্তাহের পরপর 2 সপ্তাহের যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরার 1/3 কিন্তু এখন পানির নিচে। একই সাথে বাঁধ ভেঙেছে, বেতনা নদীর বাঁধ ভেঙে তালা এবং সাতক্ষীরার বহু কৃষি সম্পদ এবং মৎস্য সম্পদ সব নষ্ট হয়েছে। একই সাথে একটু উল্লেখ করা প্রয়োজন, যখন করোনা থেকে সব সময় যখন বাংলাদেশের ডলার সংকট সৃষ্টি হয়েছে তখন কিন্তু এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই যে ঋষিল্পীর, এখানে কিন্তু পাট শিল্প, যেটি কিন্তু দরিদ্র মানুষরা উৎপাদন করে, সেই পাট শিল্প কিন্তু রপ্তানি হয়ে থাকে ইটালি, ইউরোপ সহ বিভিন্ন দেশে। সেই পণ্যটি কিন্তু ডলার এনেছিল, সেই জায়গাটিও কিন্তু এখন পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। মানুষের এই সংকট এখন একটু দেখাবার চেষ্টা করছি, সবকিছু কিন্তু পানিতে ভেসে গিয়েছে, ঘর বাড়ি মানুষ সবকিছু তলিয়ে গিয়েছে। এই অবস্থায় মানুষ দ্রুত এই যে সাতক্ষীরার নদ নদীগুলো যেগুলো সংস্কার করা হয়নি, যেগুলো থেকে আসলে এই জলাবদ্ধতা দূর হওয়ার কথা, সেইগুলোর কিন্তু আজকে ন্যান্সি জলাবদ্ধতার কারণ হিসাবে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষ কিন্তু চাইছে যে যত দ্রুত সম্ভব এই খাল নদীগুলোকে কিন্তু দ্রুত সংস্কার করা হোক। আমি এখানকার একজন নাগরিকের সাথে কথা বলছি, তিনি তার আসলে কি দাবি এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করছি। ঋষিল্পী একটি আন্তর্জাতিক সংস্থাদের এই জলাবদ্ধতায় কি দাবি আপনাদের? এবং এখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে রিহ্যাবিলিটেশনের সাথে জড়িত, তারা পড়াশোনা করছে এবং তারা বিভিন্ন কর্মসংস্থানে জড়িত। আমাদের দাবি যেন এই জলাবদ্ধতার নিরসন হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য একটা উপযুক্ত পরিবেশ এখানে তৈরি করা যায় এবং সরকার এবং সকলের কাছে আমাদের সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল কায়সার সুমন। গাজীপুর ও সাভারের কারখানাগুলোতে পুরোদমে চলছে উৎপাদন কাজ। গাজীপুরে বন্ধ থাকা 14টি কারখানার মধ্যে 5টি সচল হয়েছে আজ। কোথাও কোনো বিক্ষোভের আভাস নেই। বন্ধ থাকা বাকি কারখানাগুলো দ্রুত খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ। এদিকে দাবি মেনে নেয়ায় খুশি শ্রমিকরা। শিল্পাঞ্চলে নিরাপত্তায় র্যাব, পুলিশ ছাড়াও সেনা সদস্যরা কাজ করছেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গাজীপুর ও সাভারে নতুন কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়নি। পুরোদমে চলছে উৎপাদন কাজ। গাজীপুরে বন্ধ থাকা 14টি কারখানার মধ্যে 5টি খুলে দেওয়া হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ে খুলে দেওয়ার কাজ চলমান আছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শিল্প পুলিশ। দাবি মেনে নেয়ায় খুশি শ্রমিকরা, এতে স্বস্তি ফিরবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। এদিকে কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিপি ও সেনা সদস্যরা কাজ করছে। শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক, চলছে উৎপাদন। শিল্প পুলিশ জানায় শ্রমিকরা সকাল 8টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন কাজ শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে 9টি কারখানা। বাকি 8টি কারখানাতে চলছে সাধারণ ছুটি। তবে কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে র্যাব, পুলিশ ছাড়াও সেনা সদস্যরা কাজ করছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Mr. Noodles, amazing taste, Mr. Noodles.
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী। সকাল 6:30টার দিকে উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই বাসে থাকা ৮ জন যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। চট্টগ্রামের পতেঙ্গার চরপাড়া এলাকায় কোস্ট গার্ডের অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস ডাকাত গ্রুপের 6 সদস্যকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, সমুদ্রে অবস্থানরত জাহাজে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ডাকাত দলের 6 সদস্যকে আটক করা হয়। সমুদ্রে অবস্থান করা বিভিন্ন জাহাজে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল তারা। এই ডাকাত দল রাশেদ গিয়াস গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পতেঙ্গা থানার চরপাড়া এলাকা থেকে শুরু করে এই উপকূল এলাকায় বিভিন্ন মাছ ধরার ট্রলারে ডাকাতির কাজে নিয়োজিত। আপনাদেরকে ব্যর্থ অর্থে বলতে চাই, বাংলাদেশ কোস্ট গার্ড সূচনা লগ্ন থেকে এ ধরনের ডাকাত গ্রুপের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। এখন তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন। এর আগে বুধবার রাত 8টার দিকে ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, বাগভান্ডার বিওপির সীমানা পিলার 957 এর নিকট দিয়ে 2 জন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের 600 গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিকভাবে তারা জানায়, তারা বাংলাদেশি নাগরিক, বাজারে এসেছিল ঔষধ ক্রয় করতে। এ সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অপরজনকে আটক করে বিজিবি, পরে তাকে ভুরুঙ্গামারি থানায় হস্তান্তর করা হয়। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজের একদিন পর বাবা মেয়ের মরদেহ উদ্ধার করেছে ডুবুরির দল। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকাল 8টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে নদীতে তারা নিখোঁজ হয়। আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান তার 9 বছরের শিশু কন্যা রাফসাকে সাঁতার শেখাতে বাড়ির পাশে নদীতে যান। পেটে 2টি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে শিশুটি তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন। তিনি জানান, বুধবার সকাল 10টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের 10 জন এবং ডুবুরি দলের 5 সদস্য উদ্ধারে কাজ শুরু করে। 24 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 10টার দিকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধর ও নির্বিচারে গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান রিকশা চালক নয়ন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। থামছে না আহাজারি। অসহায় হয়ে পড়েছে মা আর তার 6 বোনের পরিবার। সহকর্মী আমির হামজার প্রতিবেদন, জানাচ্ছেন আপন আপু। একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই আহাজারিতে ভেঙে পড়েন কোটা আন্দোলনের শহীদ নয়নের মা। ছেলে হারা মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। আমার রাত হইলে ঘুমায় না, দিন হইলে দিন জানা আমি কই যাইতাম, আমার ভূত কই পাইতাম। আমি হালি জুন বানাই, আমার ভূত কই দিন কই, আমি তো সংসারে নাই হন আমার ভূত কই, আমার ভূত রাইনে দেও।
আমার আজকে 19টা দিন ধরে ঘুমাইও না কেউ কয় না কোনো ভাত দেও গো মাই, আমি কেন বইছি ভাত দেও মাই, তোমার ভাত ভাই দে, গরম লাগতো মাই, তোমার ভাত ভাই দে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের রিকশা চালক নয়ন 20 বছর বয়সী এ যুবক মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি থেকে বের হন গেল 5 আগস্ট। বাজারে গিয়ে শুনতে পান মাইকে ভেসে আসছে নির্বিচারে গুলি ও হামলা চলছে শিক্ষার্থীদের উপর। রিকশা ফেলে তাদের সাহায্য করতে ছুটে যান নয়ন। শিক্ষার্থীদের সংগ্রামে যুক্ত হয়ে এক পর্যায়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাজপথে। মা আর 6 বোনের অভাব অনটনের সংসারে একমাত্র পুরুষ হিসেবে হাল ছিল নয়নের হাতে। তার মৃত্যুতে চরম অসহায় দিন কাটাচ্ছে পুরো পরিবার। আমরাই তো চলতেছি, আল্লাহ যেমনি পারতেছি এমনি চলতেছি, দশে দিতেছে। আমরা কোনো বাপে কোনো জমি তুইয়া যায় নাই বা কোনো জায়গা তুইয়া যায় না, আমরা গড়টাই যে শুধু, আর কিছু না। আমার ভাইটা খুব কষ্ট করে আমরা মানুষ করছিলাম আমার ভাইটার। শুধু পরিবারই নয়, পাড়া পড়শিদের চোখেও জল এনেছে সজ্জন নয়নের মৃত্যু। ছোটবেলার থেকে তার সাথে আমার চলাফেরা, কোনো কেউ সাথে কোনো রাগারাগি নাই বা কার সাথে কোনো দুশ্মনী নাই। সে অনেক ভালো বন্ধু আসলো আমার, সব সময় আমার সাথে সব কিছু সে শেয়ার করতো। তার মাথার ডাইন সাইডের কুলি উড়াইলিছে, উড়াইয়া তানার বাহির থেকে এসরাইয়া তানাত নিছে, টিন দিয়ে লাশ গুইরে রাখছে যাতে কেউ সন্ধান না পায়। নয়নের মৃত্যুর ঘটনায় গেল 22 আগস্ট বানিয়াচং থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি নয়নের পরিবারের। আর অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অতিবৃষ্টির কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর শীতের আগাম সবজি উৎপাদন কমার আশঙ্কা করছেন তারা। তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনে তারা আশাবাদী। এদিকে শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সহকর্মী কাউসার মাহমুদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে চলছে বীজতলা তৈরির কাজ। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো সহ সব ধরনের শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময়ে পার করছেন কৃষকরা। এরই মধ্যে অনেক জমিতে বেড়ে উঠেছে শাকসবজির চারা। অতিবৃষ্টি না হলে শীতের আগেই প্রায় সব ধরনের শাকসবজির সরবরাহ বাড়ত বলে মনে করছেন তারা। আরো 1-2 মাস আগে লাগাইতে পারতাম চারাটা, কিন্তু চারা না থাকার কারণে, বৃষ্টির কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। আমি বাঁধাকপি, ফুলকপি, তারপরে আছে আমি টমেটো, তারপরে আছে আমার বেগুন। এবার বৃষ্টিতে খাড়া ফালাইতে আমাদের দেরি হয়েছে। এতদিনে প্রায় দিয়া 40% চারা লাগাই ফেলতো, কিন্তু এখনো মনে করেন আমি 20% লাগাইছি। তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনে আশাবাদী কৃষক। উৎপাদন খরচ বেশি হয় শাকসবজি বিক্রি করে আশানুরূপ দাম না পাওয়ার আশঙ্কা তাদের। যেটা কিনতাম যেটা আমার লাগে দাম, যেটা বেচতাম গেলে বাজার গেলে নেয় না। এই যে একটা বাগুন গেছে বার করছি, যে হাটে দাম পাইছি, পরে হাটে আড়ো নিলে 200 টাকা মন, 100 টাকা মন, বেচনো যায় না। যদি মনে করেন বৃষ্টি বা ঝড় তুফান না আসে, এগুলি যদি আমরা ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে কিছু লাভবান আমরা হতে পারি। বৃষ্টিতে বীজতলার ক্ষতি কাটিয়ে শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছুদিন আগে যে অতিবৃষ্টিতে আমাদের সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ইতিমধ্যে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা তাদেরকে উন্নত জাতের বীজ সরবরাহের কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলার 6 উপজেলায় এবছর 10,450 হেক্টর শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নরসিংদীর উৎপাদিত শাকসবজির 70 ভাগই সরবরাহ করা হয় ঢাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজে $350 কোটি দেবে বিশ্বব্যাংক। সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনারের সমর্থন। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ 708 জন খসড়া তালিকা প্রকাশ। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠাবে সরকার। প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ভারত গেল 12 টন ইলিশ। কেজি প্রতি দাম 1200 টাকা। রপ্তানি হবে আরও।
গাজীপুরে আরো 5টি পোশাক কারখানা চালু, শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ থাকা 9টি। নতুন করে হয়নি কোনো শ্রমিক বিক্ষোভ। এবং ডিসির গাড়ির ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু নিহত, দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।